হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি। বন্ধুরা, তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছো সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। নতুন ঈশা এসেছে। রোদে ঝলমল করছে চারদিক। ঝিরিঝিরি হাওয়া বইছে। মাইনুল সাহেব স্থানীয় বাজার থেকে এসেছেন। ঘরের বাইরে কাপড়ের একটি স্তূপ দেখে স্তম্ভিত হয়েছেন তিনি। ভেবে যাচ্ছেন কে ফেলল কাপড়গুলো। মেহেক এগিয়ে এসেছিল আরও কাপড় হাতে। বাবা মাইনুল মাহমুদের এবার বোধগম্য হয়েছে যে তার মেয়ে করেছে এসব। তিনি মেহেককে প্রশ্ন করছেন, জামাকাপড় ফালায় দিতে আছোস কেন মা? আব্বু, এগুলা সব অন্য মানুষের কপি কইরা কিনছি, একটাও নিজের বুদ্ধিতে কিনি নাই, তাই ফালায়া দিতাছি গু। জামাকাপড়ে কি দোষ করছে? মেহেক আফসোসের সুরে বাবাকে বলছে, এই জামা কাপড়গুলা পরলে আমি যে কপি করতাম সেই কথাগুলা আমার মনে পড়ব, তখন আমার মন খারাপ লাগব। গতকাল আমি বুঝতে পারছি অন্য মানুষের কপি করলে জীবনে কি পরিমাণ বিপদ আসতে পারে। কপি করা কোনো জিনিস আমি আর আমার জীবনে রাখতে চাই না গে। শামস ঘুম থেকে উঠেছে খানিক আগে। পেছন থেকে শুনেছিল এই বাপ বেটির কথোপকথন। ছেলেটি কাছে এসেই ফুফা মাইনুল সাহেবকে বলছে, ফুফা, আপনি কাহিনী বোঝেননি। মেহেক আসলে আজকে একটা নতুন ড্রেস চাচ্ছে গি। তুই এই জায়গায় আসছস কি করতে? তোরে কথা কইতে কইছি। মেহেক রাগ দেখিয়ে শামসকে বলছে, ধরা খেয়ে গেছিস তো, এখন তো এমনই করবি। যাহ, এ ব্যাপারে আর কোনো কথা বাড়ালাম না। তবে একটা প্রশ্নের উত্তর দে তো। এই যে এখন স্থানীয় ভাষায় কথা বলছিস অথচ একটু পরেই তো আবার শুদ্ধ বলবি। শেহেরও এমনই করে কি? আমরা সবাই সবার সাথে স্থানীয় ভাষাতেই কথা বলি, কিন্তু তোদের ফ্যামিলি আর মুন আপুর ফ্যামিলির লোকজন শুদ্ধ বাংলায় কথা বলে, তাই তোদের সাথে কথা বলার সময় আমরাও শুদ্ধই বলি গু। ওহ, বুঝতে পেরেছি। যাক গে, নতুন ড্রেসের ধান্দায় বিয়ে বাড়িতে অশান্তি করিস না গে। শামস। সকাল 11:30। ভীষণ রৌদ্রকরোজ্জ্বল দিন। সবাই তৈরি হচ্ছে। আজ বরযাত্রী হবে। কয়েকটি গাড়ি প্রস্তুত রয়েছে মায়াজদের বাড়ির সম্মুখে। বরের জন্য আছে একটি সুসজ্জিত গাড়ি। গোসল সেরে নিয়েছে প্রায় সবাই। মায়াজকে রেডি করানো হচ্ছে। হঠাৎ একটি ঝকঝকে নতুন গাড়ি এসে থেমেছে বাড়ির সম্মুখে। ডা আন্দালিব নেমেছেন সে গাড়ি থেকে। স্ত্রী মায়া আহমেদও এসেছেন। এই প্রথমবার ছোট বোন মরিয়মের বাড়িতে আগমন ঘটেছে ডাক্তারের। মায়াজ বলে ডেকে যাচ্ছেন ডাক্তার সাহেব। মায়াজকে তো সাজানো হচ্ছিল বরের সাজে। সানান বের হয়েছে পিতার কণ্ঠস্বর শুনে। পুত্রকে দেখেই ডা আন্দালিব বলছেন, মায়াজের জন্য গাড়ি কিনে এনেছি গু। মায়াজও বের হয়ে এসেছে। উপরে পাঞ্জাবি, নিচে তাওয়েল পারহিত ছেলেটি। পায়জামা পরতে যাচ্ছিল ছেলেটি। কিন্তু বাড়িতে প্রথমবার বড় মামা এসেছে। খুশিতে যেভাবে ছিল সেভাবেই চলে এসেছে মায়াজ। গাড়ি দেখে বেচারা মহা খুশি। অশ্রুশ্চল নয়নে মামাকে বলছে, একটা নরমাল গাড়ি ছিল আমার, এত দামি ব্র্যান্ডের গাড়ি নিয়ে এসেছেন। তোমার গাড়ি নষ্ট হয়েছে, তোমাকে গাড়ি দিয়েছি, তবে তুমি যা করেছ সেটা দাম দিয়ে শোধ করা যায় না। ডা আন্দালিব। রূপম গ্রেফতার হওয়ায় সবাই বেশ খুশি। সানানও ব্যতিক্রম নয়। পাঞ্জাবি আর তাওয়েল পরিহিত মায়াজের ছবি তুলে যাচ্ছে ছেলেটি। মায়াজ ধমক দিয়ে বলছে, এই সানান, এই কি করছিস এসব তুই? বড় ভাইয়ের বিবাহ পূর্ববর্তী ফটো সেশন ঘ। সানান। মায়াজ সেভাবেই উঠে গেছে গাড়িতে। নতুন গাড়ির খুশিতে জ্যানতর সইছে না। চক্কর দিচ্ছে বাড়ির সামনের রাস্তায়। মলিন বদনে মেহেক এসে দাঁড়িয়েছে দোরগোড়ায়। ডা আন্দালিব ভাগ্নির মলিন বদন দেখে প্রশ্ন করেছেন, তোমার মন খারাপ কেন মা? পিতাকে জবাব দিয়েছে সানান, তোমার জন্যই মেহেক বিষণ্ণ হয়ে আছে আব্বুগু। কেন? আমি কি করেছি? ডাক্তার, যেদিন প্রথমবার নদীর পাড়ের জঙ্গলে গিয়েছিলাম সেদিনই পরিত্যক্ত ভবনের সামনের জঙ্গলগুলো নুয়ে পড়া দেখেছিলাম। তোমাকে বলেছিলাম মানুষের আনাগোনা হয়েছে সেখানে। বেজমেন্টেও যেতে চেয়েছিলাম, তুমি বাধা দিয়েছ। ভবনে গেলে সেদিনই রূপমের অবস্থান নিশ্চিত হতাম। তখন রূপম গ্রেফতার হলে মেহেককে গতকাল কিডন্যাপর হতে হতো না। ওর মন খারাপও হতো না গি। সানান।
আমিও তো তোকে বলেছিলাম সেখানে সাপ আছে। দেখেছিস, গতরাতে ওদেরকে ঠিকই সাপে কামড় দিয়েছে। মাথায় সাপের বিষ উঠে যাওয়ায় রূপমের বন্ধু তো মধ্যরাতেই মারা গেছে। সেদিন তুই পরিত্যক্ত ভবনে গেলে তোকেও সাপে কামড় দিতে পারত। কামড় দিত না গি? মেহেক। ডাক্তার আন্দালিব মেহেককে প্রশ্ন করছে, তোমাকে কে বলেছে সানানকে সাপে কামড় দিত না? সাপও পাপকে ঘৃণা করে কি? মেহেক, তুমি কি করে বুঝলে? রূপম ভাইয়াকে আর তার বন্ধুকে কামড় দিয়েছে। আমার পা দুটোও তখন খাট থেকে ঝুলানোই ছিল। আমাকে তো কামড় দেয়নি গি। কথোপকথনের মাঝেই মায়া আহমেদ দুটো শপিং ব্যাগ এগিয়ে দিয়েছেন মেহেকের দিকে। মেহেক ব্যাগ হাতে নিয়ে প্রশ্ন করছে, কি আছে এই শপিং ব্যাগে? মেরুন কালারের একই ডিজাইনের দুটো লেহেঙ্গা। একটা শেহেরের, অন্যটা তোমার গু। মরিয়ম বেগম এতক্ষণে খবর পেয়েছেন ভাইয়ের আগমনের। দ্রুত পায়ে ছুটে এসেছেন তিনি। ভাই ভাবিকে নিয়ে গেছেন অন্দরমহলে। শুরু হচ্ছে এক নবযাত্রা, এ যাত্রা বরযাত্রা। বরের সাজে সজ্জিত মায়াজকে বের করা হয়েছে। বরের জন্য সুসজ্জিত ছিল একটি গাড়ি। সে গাড়িতে ওঠেনি মায়াজ। আন্দালিব প্রদত্ত নতুন গাড়িতে উঠে বসেছে ছেলেটি। বেচারার সবচেয়ে শখের জিনিস হচ্ছে গাড়ি। একটু বাড়াবাড়ি তো করবেই। সানানরা তিন ভাই মায়াজকে অনেক অনুরোধ করেছে বরের জন্য সাজানো গাড়ির যাত্রী হতে। কিন্তু মায়াজ সিদ্ধান্তে অটল। নিজের নতুন গাড়ি রেখে ভাড়াকৃত সাজানো গাড়িতে বিয়ে করতে যাবে না সে। অবশেষে শামস গিয়ে উঠেছে বরের জন্য প্রস্তুতকৃত সেই সুসজ্জিত গাড়িতে। গাড়িতে উঠার আগে ছেলেটি মায়াজকে বলে গেছে, বড় ভাই, বরের গাড়িতে উঠেছি কিন্তু বিয়ে করিয়ে দিতে ভুলো না যেন। সবার সামনে সুসজ্জিত গাড়িটি। বাবা আন্দালিব এবং ফুফা মাইনুর মাহমুদকে নিয়ে সে গাড়ির যাত্রী হয়েছে শামস। তারপরে মায়াজের গাড়ি। মায়াজের গাড়িতে সানান, শায়নও আছে। মায়া আহমেদ প্রদত্ত লেহেঙ্গা পছন্দ হয়েছে শেহের এবং মেহেকের। দুজনেই একই ডিজাইনের সেই মেরুন লেহেঙ্গা পরেছে। স্বামীরা যে এ বাড়িতে এসেছে সেটা জানতেন না মায়া আহমেদ। স্বামীরার জন্য কোনো উপহার আনেননি তিনি। ভীষণ ক্ষিপ্ত হয়েছে স্বামীরা। শেহের, মেহেক আর তরি যাচ্ছে মায়া আহমেদের সাথে একই গাড়িতে। বাকিরা সবাই অন্যান্য গাড়িতে বরযাত্রী হয়েছে। মরিয়ম বেগম বাড়িতে আছেন। বরযাত্রী হননি তিনি। দুজন কাজের লোক নিয়ে মরিয়ম বেগম রান্নাবান্না করছেন। ঘরটাও গুছিয়ে নিচ্ছেন। মায়াজের কক্ষটিকে বাসর ঘরের রূপ দেয়া হয়েছে আজ সকালেই। অগোছালো হয়ে আছে কক্ষের মেঝের অংশটি। মরিয়ম বেগম ঝাড়ু দিতে গিয়ে খেয়াল করলেন মায়াজের মৃত দাদির লাঠিটি বাসর ঘরেই আছে। তিনি ভেবেছিলেন ঝাড়ু দিয়ে আসার সময় লাঠিটি নিয়ে আসবেন। কিন্তু আসার সময় ভুলে গিয়েছেন লাঠি আনতে। সুসজ্জিত একটি বাড়ি। মানুষ আর মানুষ। রঙিন একটি গেইটও আছে। মুন্দের বাড়ি এটি। অনেকেই ছুটে এসেছেন সে রঙিন গেটের সম্মুখে। বরযাত্রী এসে পৌঁছেছে গেটে। বিভিন্ন নিয়মকানুনের মাধ্যমে বরকে রিসিভ করা হচ্ছে। সুসজ্জিত গাড়ি থেকে আন্দালিব এবং মাইনুল মাহমুদ নেমে গেছেন আগেই। শামস চুপটি করে বসেছিল। পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল দেশীয় বিয়ের অনুষ্ঠানের। এখন নামতে চায় বেচারা। গাড়ি থেকে নামতেই তার দেখা হয়ে গেছে তরির সাথে। আকাশী আর সাদার মিশেলে প্রস্তুতকৃত একটি ড্রেস পরিহিত আছে তরি। শামস চোখমুখ খিচে তরিকে বলছে, ভেবেছিলাম আজ বিয়ে করব। আর আপনি একদম আর্জেন্টিনার জার্সি পরে চলে এসেছেন। দিলেন তো সব শেষ করে। মানে? তরি, দুনিয়াতে কত সুন্দর রং আছে। এমনও ফুটবল টিম আছে যে টিমের জার্সির রং সব জায়গায় ফিট। এই ধরুন হলুদ রংটার কথা। এই হলুদ রংটা গায়ে হলুদ, বিয়ে, বৌভাতসহ সব প্রোগ্রামেই ফিট। হলুদ কিছু পরতেন। আর্জেন্টিনার জার্সির রঙের ড্রেস পরলেন কেন? শামস, আপনাকে কে নিষেধ করেছে ব্রাজিলের জার্সি পরতে? আপনি নিজেই হলুদ পরে আসতেন। তরি, আরেহি আমার কথা বাদ দিন তো। আর্জেন্টিনার জার্সি পরে আপনি আজ আমার যাত্রাটাই নষ্ট করে দিয়েছেন। কত আশা নিয়ে সুসজ্জিত গাড়িতে করে এসেছি। রাস্তাঘাটে সবাই ভেবেছে বরের গাড়ি যাচ্ছে। এখন দেখি পাত্রী আমার প্রতিপক্ষ হয়ে বসে আছে। কোন দলের জার্সির সাথে মিল আছে সেটা ভেবে ড্রেসটা কিনিনি। তবে আমি সত্যিই আর্জেন্টিনা সাপোর্ট করি গিয়ে। তরি, আমি ইংল্যান্ড এবং ব্রাজিল সাপোর্ট করি। আপনি যে আর্জেন্টিনার সাপোর্টার এমনটা জানলে আজ ব্রাজিলের জার্সি পরে আসতাম। আপনার সাথে একটা প্রীতি ম্যাচ হয়ে যেত। শামস,
ব্রাজিলের সাপোর্টারের সাথে আমার কোনো কিছু হবে না। এমনকি প্রীতি ম্যাচও না গে। তরি কোনো প্রীতি ম্যাচে অংশগ্রহণ না করেন। প্রেম তো করতে পারেন। চুম্বকের উত্তর মেরু কিন্তু দক্ষিণ মেরুকেই আকর্ষণ করে কি করুক গিয়ে। আমি উল্টো মতের লোক পছন্দ করি না। আর কোনো আকর্ষণও নেই এই ব্রাজিলিয়ান সাপোর্টারের প্রতিজ্ঞ মেকি রাগ দেখিয়ে। আপনার মন কিন্তু অলরেডি আমায় আকর্ষণ করছে। মনকে ভুল প্রমাণ করতে পারবেন? শামস তরি চুপ হয়ে আছে। জবাব কিছুই দিচ্ছে না। শামস কাছে এসে বলছে, আবারও একটি বিকেল চাই আপনার কাছে। সেদিন একসাথে পথ চলার ওয়াদা দিবেন আমায় গু। ওদের কথোপকথনের মাঝে স্বামীরা চলে এসেছে। ভিড়ের মধ্য থেকেই কুদৃষ্টি রেখেছিল ওদের দুষ্টুমিতে। স্বামীরা এসেই শামসের বদন পানে চেয়ে বলছে, আমি কিন্তু ব্রাজিল সাপোর্ট করি গু। শামস তরির একদম কাছে এসে স্বামীরাকে বলছে, সর দূরে থাকতো। তোর হবু ভাবির সাথে ছবি তুলব এখন। ডিস্টার্ব করিস না আমাদেরকে গু। স্বামীরা মলিন বদনে প্রস্থান করেছে। তরির সাথে কয়েকটা সেলফি তুলেছে শামস। পরক্ষণেই তরিকে বলছে, ব্রাজিলের জার্সির রঙের একটা ড্রেস এনে দেব। গোসল করে আর্জেন্টিনাকে শরীর থেকে বিদায় দিয়ে হলুদ রঙের ড্রেস পরবেন গ। আকাশী নীল আমার প্রিয় রং। আর্জেন্টিনা আমার প্রিয় ফুটবল টিম। প্রয়োজনে আপনার সাথে আর কথা বলবো না। তবুও ব্রাজিলের জার্সি টাইপের কোনো কিছু আমি পরব না গিয়ে। তরি পুত্রের গ্রেফতারে বাতেন বিপর্যস্ত। যদিও বাতেন এখনও গ্রেফতার হয়নি। সাপের কামড়ে অসুস্থ রূপমকে রাতে চিকিৎসা দেয়া হয়েছিল। এখনও জিজ্ঞাসাবাদ করা হয়নি। নিজের জীবন, ছেলের জীবন নিয়ে বাতেন বড় বেশি শঙ্কিত। পুলিশও নজরে রেখেছে বাতেনকে। বদমাসটা কোনো ঝামেলা করতে পারেনি বিয়ে বাড়িতে। শুভকাজ শেষ হয়েছে, শুভক্ষণেই। স্থানীয় রীতি অনুযায়ী বিয়ে শেষে মোনাজাত হচ্ছে। খেয়ালের ভুলে মুন হাত তোলেনি মোনাজাতে। মায়াজ কুনুই দিয়ে খোঁচা মেরে ফিসফিসিয়ে বলছে, এই বেয়াদব হাত তোল। মুন হাত তুলতে তুলতে মায়াজকে বলছে, বিয়ে হয়ে গেছে কিন্তু আমাদের। এখন থেকে ব্যবহার ঠিক করিস, নয়তো একদম সাইজ করে দেব গো। মায়া আহমেদ বিয়ে বাড়িতে এসে বেশ কয়েকবার ফটো সেশন করেছেন। বহুদিন ধরে ফেসবুকে ছবি পোস্ট করেননি ভদ্রমহিলা। আজ মনের মতো একটি ছবি পোস্ট করেছেন। স্বামী ডা আন্দালিপ সে ছবিতে কমেন্ট করেছেন, মায়া মায়া লাগে, ভাবসাবো মায়া মায়া ঘি। মায়া আহমেদ স্বামীর কমেন্টে রিপ্লাই দিয়েছেন, ডাক্তারের মনে মায়া একটু কম তো, তাই আমাকে একটু মায়া মায়া হয়েই থাকতে হয় গি। কে বলেছে ডাক্তারের মনে মায়া কম? শুধু মনে না, ডাক্তার তার ঘরেও একজন মায়া এনে রেখেছে। এখন কি বাইরেও মায়া রাখবে নাকি? ডাক্তারের রিপ্লাই। বিয়ে পড়ানো শেষে ভোজন পর্ব চলছে। 3 লন্ডন বয় বসেছে বরের টেবিলে। মুনের পাশে আছে কনেপক্ষের মেয়েরা। শেহের, মেহেক, স্বামীরাও প্রথমে বরের টেবিলেই বসেছিল। কিন্তু বসতেই টেবিলের নিচ থেকে একটি বিড়াল কামড়ে দিয়েছে মেহেককে। দুর্ঘটনা যেন ছেড়ে যাচ্ছেই না মেয়েটিকে। মেহেকের জন্য প্রোগ্রাম বিলম্বিত হতে পারে ভেবে ডাক্তার আন্দালিব ভাগ্নিকে সরিয়ে নিয়ে চিকিৎসা দিয়েছিলেন। শেহেরও মেহেকের সাথেই উঠে গিয়েছিল। স্বামীরা ছিল বরের টেবিলেই। মেহেকের চিকিৎসা শেষে ওরা দুজন ভোজনে অংশগ্রহণ করে। তখন বরের টেবিলে আর জায়গা হয়নি ওদের। অন্য টেবিলে বসেছিল ওরা। ভোজনের ফাঁকে বারবার শেহের দৃষ্টি রেখেছিল স্বামীর টেবিলে। ওর স্বামীকে কনেপক্ষের কোনো মেয়ে বিরক্ত করে কিনা, স্বামী আবার কারো সাথে কথা বলে কিনা, এসবই ঘন ঘন পরখ করছিল মেয়েটি। সানান ভোজন পর্ব শেষ করেছে সবার আগে। ফ্রেশ হয়ে টেবিলে বসেই ফেসবুকের নিউজ ফিড দেখছিল ছেলেটি। হঠাৎ চোখ আটকে যায় মায়ের পোস্টকৃত নতুন ছবিতে। সে ছবির কমেন্টে মা বাবার রিপ্লাই দেখে হাসছে সানান। মোবাইল পকেটে রেখে দিয়েও নির্বে হেসেছে ছেলেটি। দূর থেকে মোবাইলের ব্যাপারটি বুঝতে পারেনি শেহের। মেয়েটি ভেবেছে ওর বর কনেপক্ষের কোনো মেয়ের কথায় হেসেছে। ভীষণ অভিমানে বিয়ে বাড়িতে স্বামীর ধারেকাছেও আসেনি মেয়েটি। সূর্য খুব ক্লান্ত। আজিকার যাত্রায় দিবসও ক্লান্ত। বিকেলের আগমন ঘটেছে। বিয়ে বাড়ির সব রীতিনীতি সাঙ্গ হয়েছে। এসেছে কন্যা বিদায়ের লগ্ন। মুনকে নিয়ে আসা হয়েছে বাইরে। তুলে দেয়া হচ্ছিল সেই সুসজ্জিত গাড়িতে। মায়াজ বাধা দিয়েছে। বেচারা বুকে নিয়ে এসেছে তার নতুন গাড়িতে। সানানরা 3 ভাই সে সুসজ্জিত গাড়িতে উঠে বসেছে। বরযাত্রী ফিরে যাচ্ছে বউ নিয়ে। লোকালয় থেকে দূরবর্তী একটি নদী।
ছলছল করছে জল, ছোট ছোট ঢেউ। খানিক গিয়েই নদীতে একটি বাঁক, আরও দূরে আবারও বাঁক। নদী পেছনেও রেখে এসেছে কত শত বাঁক, এত এত বাঁক। তবুও সম্মুখে বয়ে চলছে নদী। শুধু কি নদীই বাঁক নিয়ে বয়ে চলে? না, মানুষের জীবনেও বাঁক থাকে। নদী যে জীবনেরই কথা বলে। নদীর মতো অগণিত বাঁক নিয়েও জীবন বয়ে যায়। লোকালয় থেকে দূরবর্তী এ নদীর তীরে আছে একটি বিশাল প্রাচীর। এ প্রাচীরের ভেতরে কাজ করছে কয়েকজন কর্মচারী। একজন কর্মচারীর জীবনে এসেছে বিশাল বাঁক। ভীষণ মলিন বদন এ ছেলেটির, তবুও কাজ করছে অবিরত। কে এই ছেলেটি? এ ছেলে আর কেউ নয়, মেহেরুন্নেছার বাড়ির কাজের ছেলে মন্টা। ভেবেছিলেন মন্টা মরে গেছে? না, মন্টা মরেনি। মন্টা জেনে গেছে এক নির্মম সত্য। সে সত্য যে প্রকাশিত হতেই হবে। সত্য প্রকাশের জন্যই বিধাতা হয়তো মন্টাকে বাঁচিয়ে রেখেছেন। আজ এই প্রাচীরের ভেতরে বসে মন্টা ভাবছে এভাবে হোক আমায় পৌঁছাতে হবে মেহেরুন্নেছার বাড়িতে। জানিয়ে দিতে হবে সব সত্য। স্বর্ণালী সাজ, আধার হচ্ছে এ সাজের লাজ। বিয়ে বাড়ির কোলাহলে মুখরিত চারদিক। থেকে থেকে আসছে সানাইয়ের সুর। সানান এসে দাঁড়িয়েছে ছাদে। মায়াজদের বাড়ির ছাদে কোনো রেলিং নেই, তবে একপাশে একটি বেঞ্চ আছে। ছাদে দাঁড়িয়ে সানান স্মরণ করেছে তার লাজবধূকে। লাজবধূও ছুটে এসেছে ছাদে। সানান কাছে এসে শুধিয়েছে, সারাদিন এত উকিঝুঁকি দিয়ে দেখেছ, কাছে আসনি কেন তুমি? আপনি ওই বাড়িতে গিয়ে বরের টেবিলে বসে মেয়েদের সাথে হেসেছেন কেন? শেহের, ও হেই ব্যাপার তাহলে। অনেক কিছু ভেবে বসে আছো দেখছি। বরকে নিয়ে খুব টেনশন হয় বুঝি? আগে আমার প্রশ্নের জবাব দিন। হেসেছেন কেন মেয়েদের সাথে? আরে, আম্মুর ফেসবুক পোস্টে আব্বুর কমেন্ট দেখে হেসেছি। ওহ সরি। আরও কিছু বলার আগেই বরমশাই এসে জড়িয়ে ধরেছে শেহেরকে। চুম্বন এঁকে দিয়েছে দুপ্পলে। শেহের লাজনম্র স্বরে বলছে, এই কি করছেন? বাড়ি ভর্তি মানুষ, যে কেউ চলে আসতে পারে ছাদে। আমাদেরকে এভাবে দেখলে খারাপ বলবে গু। আমি আমার বুকে আদর করছি, কেউ দেখতে এলে তাকেই আমি খারাপ বলবো। বুয়ের তাড়নায় বাহুডোর থেকে বুকে সরিয়ে দিয়েছে ছেলেটি। বুয়ের কাঁধে হাত রেখে হাঁটতে হাঁটতে সানান বলছে, বুঝেছ লাজবধূ, তুমি তো ছোটবেলা থেকে আমাদের মতো ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করনি। আমাদের মতো সহজে লন্ডনের কোনো শিক্ষা প্রতিষ্ঠানেও তুমি ভর্তি হতে পারবে না। আমি লন্ডনে যাওয়ার আগে তোমাকে আইএলটিএস কোচিংয়ে ভর্তি করিয়ে রেখে যাব। আইএলটিএস পরীক্ষায় ভালো করলে তুমি সহজেই লন্ডনে পড়াশোনা করতে পারবে। আমাদের নেক্সট জেনারেশনের জন্য ফ্যামিলি প্ল্যানও তুমি লন্ডন গেলেই হবে গু। ঠিক আছে, কিন্তু লন্ডনে কি ফ্যামিলি প্ল্যান অন্যরকম হয় নাকি? শেহের, না, অন্যরকম না। তবে বাংলাদেশের চেয়ে ওইসব দেশে টুইন বেবি বেশি জন্ম হয় গি। সানান, টুইন বেবি দেখতে আমার ভালোই লাগে গু। হুম, আমি আর শায়ন তো যমজ ভাই। আম্মু একসাথে দুজনকে বড় করেছে। আমি চাই আমাদের একসাথে 3টা বেবি হোক। সরেন আমার কাছ থেকে গু। সানানকে এক ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়েছে শেহের। কি হলো লাজবধূ? দুষ্ট হেসে রাখেন আপনার লাজবধূ। একসাথে 3 বাচ্চার আশায় আছেন, আবার কথা বলেন। ভুলেও আমার ধারে কাছে আর আসবেন না গি। হায় হায়, এটা কেমন কথা? এটাই ঠিক আছে আপনার জন্য।